আমি কখনো ম্যাসিভ কিছু করতে চাই না, মানে আই ডোন্ট ওয়ান্টেড টু বি দ্য নাম্বার ওয়ান। ফেমাস হওয়া যেমন সহজ, মানুষ ভুলে যাবে এটাও খুব সহজ। অনেক চিরগুণের ছেলেপেলে আমি দেখেছি যাদের হচ্ছে আসলে পেশেন্সটা কম। দর্শক স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের পর্দায়। আজকে আপনাদের সামনে এমন একজন মানুষকে হাজির করব যাকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন, যার অভিনয় আপনারা প্রতিনিয়ত টিভির পর্দায় দেখে থাকেন। যিনি চট্টগ্রামের সন্তান, আমাদের সকলের প্রিয় ইরফান সাজ্জাদ ভাই। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভাইয়া, শুরুতে একটু জানতে চাইবো, এই যে চিটং আসলেন, কেমন লাগছে সব মিলিয়ে? চিটংয়ে আসতে তো সবসময় ভালো লাগে, আমি সুযোগ পেলেই আসি, যেহেতু আমার বাড়ি এখানে। আর এবার যেহেতু চিটংয়ে একটা মিডিয়া ফেস্ট হচ্ছে, আমি কখনো আসি নাই চিটংয়ের কোনো মিডিয়া ফেস্ট বা কিছুতে আমি কখনো অ্যাটেন্ড করা হয় নাই। সো এবার আমি চাচ্ছিলাম যে অনেকদিন পর এরকম একটা চিটংয়ের প্রোগ্রামে আমি জয়েন করি, বিকজ চিটং আমার হোম সিটি, এখানে কিছু একটা জয়েন করতে পারলে আমারই ভালো লাগবে। সো আসার পরে সো ফার সো গুড, ভালোই লাগছে। যদি একটু কাজের কথা বলি, এখন কেমন ব্যস্ত সময় যাচ্ছে আসলে আপনার? ব্যস্ততা বলতে তো নর্মালি তো নাটকে ব্যস্ত থাকা হয়, বাট যেটা হচ্ছে গত বছর 2 বছর ধরে নাটকে একটু গ্যাপ আমার। ফেস্টিভ ছাড়া বা একটু স্পেশাল কোনো ফিকশন ছাড়া ওভাবে নাটকে আর কাজ করা হয় না, মানে একটু দেখে শুনে নাটকে কাজটা করা হচ্ছে। আমি মোর লাইক বিজি এখন কিছু ওয়েব ফিল্মে, মানে ওটিটিতে, আর প্লাস হচ্ছে আমার ছবি রিলিজ হলো একটা ভয়াল, সামনে আরেকটা ছবি আসছে আলী। সো এখন টার্গেটটা হচ্ছে যদি ভালো স্ক্রিপ্ট এবং সব ঠিক থাকে তাহলে সিনেমায় আসলে রেগুলার করার ইচ্ছা আর কি। আরেকটা বিষয় হচ্ছে ইরফান সাজ্জাদ হয়ে ওঠার গল্প আমরা একটু জানতে চাই, দর্শককে জানাতে চাই, যদি বলতেন কিভাবে এই জার্নিটা শুরু করলেন। এটা অনেক আগেই, ব্যাক ইন 2006 আমি চিটাঙে তখন মডেলিং করতাম, র্যাম্প মডেলিং করতাম, ফটোশুটস করতাম। চিটাঙে স্টার্ট হওয়া, এরপরে আমি মাইম শুরু করেছি চিটাঙে, প্যান্টোমাইম মুভমেন্ট আমাদের একটা গ্রুপ ছিল, আর ওখানে আমরা প্র্যাকটিস করতাম, স্ট্রিট মাইম করেছি। এরপর জবের পারপাসে আমার ঢাকা চলে যাওয়া, বিকজ হচ্ছে যেহেতু আমাদের মিডিয়াটা অনেক বেশি ঢাকা কেন্দ্রিক, আপনি যদি বাংলাদেশের কোর মিডিয়ায় কাজ করতে চান, তো আমার ব্যাক অফ মাইন্ড টার্গেট ছিল যে কখনো স্কোপ পেলে আসলে অভিনেতাই হব, মানে এটা আমার একটা টার্গেট ছিল আর কি। সো স্কোপটা খুঁজতাম সবসময়, কখনো হালটা ছাড়ি নাই যে আসলে কীভাবে আসলে অ্যাক্টিং করব বা অ্যাক্টর হব, হোয়াট ইজ দ্য ওয়ে। সেই করতে করতেই হঠাৎ একটা সময় চ্যানেল আইতে একটা সার্কুলার দেয়, চ্যানেল আইতে ইমামি ফ্যান হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান, বাংলাদেশের প্রথম ছেলেদেরকে নিয়ে একটা রিয়ালিটি শো। সো ওখানে আমি পার্টিসিপেট করি, এবং ওখানে আমি ঢাকা থেকে পার্টিসিপেট করি যদিও, বাট ওখানে চিটংয়ের এত দুর্দান্ত ছেলেপেলে পার্টিসিপেট করে। আমরা যখন টপ 20 কন্টেস্ট্যান্ট সিলেক্টেড হয়, সেখানের মধ্যে 14 জনই ছিল চিটাগনিয়ান, ইনক্লুডিং মি, মানে 14 জনই চিটাগনিয়ান। সো এটা তখন আমার কাছে খুব ভালো লাগতো যে ওয়াও, মানে যখন যেখানে ছেলেদেরকে নিয়ে কোনো একটা কিছু হয়, মানে চিটংয়ের একটা জয় জয়গার থাকে। হ্যাঁ, এবং আই ওয়াজ দ্য উইকেস্ট মেবি, আই ডোন্ট নো। হ্যাঁ, তো যেটা হয় যে সামহাও লাকিলি সব কিছু মিলাই ওই কম্পিটিশনটা আমি উইন করে যাই, এবং উইন করার পর থেকে প্রথম নাটক হয় আমার নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। এরপর আস্তে 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 গ্র্যাজুয়ালি এই পর্যন্ত চলে আসা। যদি একবার স্পেসিফিকলি বলি, লাইফে মানে সবচেয়ে বেশি স্ট্রাগলের মোমেন্ট কোনটা ছিল যদি একটু জানাতেন? অনেক আমার লাইফের গল্প শুনলে অনেকে বোর হয়ে যাবে, মানে সব কিছু নেগেটিভস। সো এইগুলো এই নেগেটিভিটির গল্প আমি আসলে বলতে চাই না। প্রত্যেকটা মানুষের লাইফেই আপস অ্যান্ড ডাউন থাকে, আমার লাইফেও ছিল, আছে। যদি বলেন যে সবচেয়ে ক্রুশাল মোমেন্ট, আসলে ক্রাইসিস তো সবার জীবনেই থাকে। এখন মানুষ তো একদিনে বড় হয় না, তো এটাকে আপনি কিভাবে ওভারকাম করবেন এটার জন্য আপনাকেই প্ল্যান করতে হবে। আমার একটা জিনিস আমার কাছে মনে হয় যে নিজের উপর বিশ্বাস রাখা আর আল্লাহর উপর বিশ্বাস রাখা, যেটা আপনি হতে চান, হ্যাঁ, সেইটাতে আপনার যদি আপনি অনেস্ট থাকেন, তাহলে আমার মনে হয় যে উপরওয়ালাও আপনাকে একটা উপায় কোনো না কোনোভাবে করে দিবে। সো আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তাই হয়েছে। আর একটু নির্দিষ্ট করে বলি, যদি বলি টার্নিং পয়েন্ট অফ ইউর লাইফ আসলে কোনটা ছিল? টার্নিং পয়েন্ট ডেফিনেটলি ওইটাই কম্পিটিশনটা ছিল আমার, যেটা ওটাতে উইন করাটা আমার জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। অ্যান্ড দেন যদি আর একটা সেকেন্ড ফেজ বলি, তাহলে যেটা হচ্ছে ব্যাক ইন 2018 আমার একটা নাটক মেজামিনের সাথে আমি করেছিলাম, হঠাৎ নিরার জন্য। ইট ওয়াজ এ ম্যাসিভ হিট নাটক। ওইটার পরে আরও স্মুথ হয়ে যায় জার্নিটা, তখন থেকে খুব রেগুলার কাজ করা আমি শুরু করে দিই। এই তো এরপর আস্তে আস্তে
মানে এখন কাজগুলো একটু ফিল্টার করে করে আগাচ্ছি। মানে আমি কখনো ম্যাসিভ কিছু করতে চাই না, মানে আই ডোন্ট ওয়ান্টেড টু বি দ্য নাম্বার ওয়ান। প্রপার একজন অ্যাক্টর হতে চেয়েছি, আমি বলবো না আমি অনেক বড় অ্যাক্টর হয়ে গেছি, বাট আমি চাই আর অনেক ভালো কিছু করতে। সো সেটার জন্য নিজেকে প্রতিনিয়ত আসলে চেষ্টা করি যে ভালো ভালো কন্টেন্টের সাথে যাতে ইনভলভ থাকতে পারি। সামনের দিনগুলোতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? সামনের দিনগুলোতে ওভাবে তো হিসেব করে তো বলা যায় না যে আসলে কোথায় দেখতে চাই, বাট আমি দেখতে চাই হচ্ছে লাইক আগামী 5 বছর অ্যাটলিস্ট আমি চাই আমার ঝুলিতে অ্যাটলিস্ট 3-4টা সিনেমা থাকুক, বা অ্যাটলিস্ট 3টা সিনেমা থাকুক, যে সিনেমাগুলো মানুষ মনে রাখবে। আচ্ছা ভাই, সবশেষ প্রশ্ন, এই যে এতগুলো মানুষ এখানে দেখলেন, কন্টেন্ট ক্রিয়েটর, মডেল, তারপর হচ্ছে অ্যাক্টর, অ্যাক্ট্রেস যারা ছিলেন, তাদেরকে নিয়ে, যারা সবাই কিন্তু চিরজ্ঞান, আর তাদেরকে নিয়ে আসলে কোনো প্ল্যান আছে কিনা? আমি দেখলাম যে মানে অনেক তারা কিন্তু মানে ভালো কাজ করছে, বাট ওভাবে ফোকাসে মানে আসতে পারছে না। এই বিষয়টা নিয়ে আসলে কোনো কাজ করার বা কোনো কিছু করার আপনার প্ল্যান আছে কিনা? এই বিষয় নিয়ে প্ল্যানিং বলতে বাট এখন যেটা হচ্ছে কি, আসলে মিডিয়াটা স্প্রেড হয়ে গেছে অনেক বেশি। এখন যে খালি আপনি স্টার হতে হলে আপনাকে যে মানে টিভি মিডিয়ায় কাজ করতে হবে বিষয়টা তা না। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারও এখন কিন্তু মানে ভালোই মানে ফেমাস। বাট যেটা হয় যে বাট অনেকের একটা, বাট ডেফিনেটলি একজন অ্যাক্টর এবং কন্টেন্ট ক্রিয়েটর এখানে তো হিউজ একটা গ্যাপ তো আছেই। বাট এটা হচ্ছে সে আসলে কি করতে চায়। সে যদি আসলে শুধু ফেমটা চায় তাহলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হি ইজ ফাইন, বিকজ এটাও একটা অনেক বড় ফেমের জায়গা। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক বেশি পপুলার। এটা আসলে তাকে ডিসাইড করতে হবে আমি একজন অ্যাক্টর হব, আমি আসলে ওই এন্ড থেকে তাকে হেল্প করতে পারি, বা ওইটা নিয়ে আমি তাকে হেল্প করতে পারি। এই জন্য আসলে আমি আসছি। অনেকের সাথে আমার পরিচয় আছে যারা আমার সাথে কোলাবোরেট করে কাজ করতে চেয়েছে চিটাগাংয়ের ছেলেপেলে, আমি কিন্তু তাদেরকে কখনো না করি নাই। কারণ আমি সবসময় চেয়েছি যে চিটাগাংইয়ান ছেলেপেলে যারা আছে তাদের সঙ্গে আমি যাতে মিলেমিশে থাকি। হ্যাঁ, কারণ ওরা ডেফিনেটলি আমার লোকালিটি মেনটেন করে বা সব কিছু। সো যখন যেখানে আমি আসলে চিটাগাংইয়ান যারা পেয়েছি বা যারা কাজ করতে গিয়েছে ঢাকায়, যখনই সুযোগ হয়েছে আমি তাদের সঙ্গে আসলে কাজ করার চেষ্টা করেছি, অ্যাজ এ যারা অ্যাক্টিংয়ে হোক বা ডিরেকশনে হোক। অনেক চিটাগাংইয়ান ছেলেপেলে আমি দেখেছি যাদের হচ্ছে আসলে পেশেন্সটা কম, ধৈর্যটা কম। হ্যাঁ, মানে ধর এখানে অনেক কষ্ট, ভাই বাদ দেন, এই এত কষ্ট করে কে শুটিং করে, এত কষ্ট পারবো না, এই সেই হাবিজাবি, বাড়িতেই ভালো ছিলাম, এই টাইপের। সো আসলে জার্নিটা কিন্তু আসলে খুব আরামের না, জার্নিটা আসলে খুব কষ্টের। সো সেই জায়গাটুকু কিন্তু আমার কাছে মনে হয় যে একটু মেনটেন করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকে আবার দেখা যায় হচ্ছে অল্পতেই খুব বেশি লাইক মনে করে যে আমি অনেক বেশি ফেমাস হয়ে গেছি। আসলে বিষয়টা এখন তো ফেমাস হওয়া খুব সহজ, ফেমাস হওয়া যেমন সহজ, মানুষ ভুলে যাবে এটাও খুব সহজ। সো মানুষ যদি আপনাকে লং টাইম ধরে মনে রাখতে হয়, তাহলে কিন্তু মানুষের জন্য আপনাকে ওভাবেই কাজ করতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনি অল্প সময়ের জন্য মানুষের মনে থাকতে চান নাকি লম্বা সময়ের জন্য থাকতে চান। সো লম্বা সময়ের জন্য যদি আপনি থাকতে চান তাহলে আপনার কিন্তু অনেকগুলো গুণাবলী থাকতে হবে। হ্যাঁ, এখন অনেকে চায় হচ্ছে শর্টকাট ফেম, এবং ফেম পাওয়ার পর সে খুব দেখা যায় হচ্ছে খুবই রেকলেস হয়ে যায়। আমি তো সেলিব্রিটি, আমার সাথে এইভাবে কথা বলুন, এই সরেন, এই সেই হাবিজাবি। কিন্তু বিষয়টা একদমই এরকম ঠিক উচিত না। আমার কাছে মনে হচ্ছে ফেমটা যেভাবে পেয়েছেন ওটাকে আসলে নারিশ করতে হবে, এবং মানুষকে ক্রমাগতভাবে ওভাবে আসলে আপনাকে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে আপনাকে মানুষকেও আপনাকে কন্টেন্ট দিতে হবে বা এন্টারটেইন করতে হবে, যাতে মানুষও আপনাকে মনে রাখে। কিছুদিনের জন্য আসলে মানুষ ভুলে গেলে এটাতে কোনো লাভ নাই। সো আমার কাছে মনে হয় চিরদিন যারা আছে, যেটা হয় সামনে যে প্ল্যানেটার কথা বললেন, আমি আসছি, আমারও ইচ্ছে আছে সামনে আস্তে আস্তে যারা বেসিক্যালি এখানে ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কোলাবরেট করে করে যদি কাজ করার সুযোগ থাকে আমি করব, বা আমার কোনো প্রোডাকশানে যদি দেখি যে ওকে নিয়ে আমি কাজ করতে পারি। যেমন ধরেন অলরেডি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আমার বেশ কিছু নাটকে কাজ করেছে। হ্যাঁ, বাট সামনেও যদি কোনো প্ল্যান থাকে ডেফিনেটলি আই উইল ইনভলভ দেম। দর্শক শুনছিলেন, আমার সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন চট্টগ্রামের সন্তান ইরফান সাজ্জাদ। তিনি তার জীবনের নানা বিষয় আমাদেরকে জানাচ্ছিলেন, এবং যারা আসলে কাজ করতে চান মিডিয়ায়, এবং তিনি অনেকগুলো পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শগুলো যদি শোনার চেষ্টা করা হয় হয়তো বা ভালো কিছু একটা করা সম্ভব। আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এবং সবসময় ভালো থাকবেন, কালের কণ্ঠের সাথেই থাকবেন।